বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন রাজনীতিক মাজেদুর রহমান জুয়েল এবং এছাড়াও আছেন আমাদের সাথে সিনিয়র সাংবাদিক মোল্লা আমজাদ হোসেন। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমরা সরাসরি আলোচনায় চলে যাব। তার আগে ছোট্ট করে একটা বিষয় আমি একটু তুলতে চাই, যেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, প্রধান উপদেষ্টা, এবং সেখানে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। এর মধ্যে কয়েকটি বিষয় আমি একটু তুলে ধরতে চাই। যেমন তিনি বলেছেন যে তারা সংস্কার চান এবং এই সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান। এখানে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ৬টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিশনগুলো হলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন। এবং এগুলোর প্রত্যেকটি কমিশনের একজনকে প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং পূর্ণাঙ্গভাবে এই কমিশন গঠন হলে ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে এই কমিশনগুলো, এমনটাই আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। প্রথমেই সিনিয়র সাংবাদিক মোল্লা আমজাদ, আপনার কাছে আমি জানতে চাইব এই উদ্যোগটি আপনি কিভাবে দেখছেন? এই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে বিভিন্ন প্রশাসনিক জায়গায়, বিভিন্ন ব্যবস্থায়, বিভিন্ন বিভাগে যে সংস্কারের জন্য কমিশন গঠন, এটা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যদিও আমি রাজনৈতিক বিশ্লেষক না বা আমি রাজনীতি নিয়ে কথা বলি না, আমার বিশেষায়িত বিষয় জ্বালানি, পানি ও পরিবেশ। কিন্তু আমি মাননীয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পুরো ভাষণ শুনেছি যে ৬টি কমিশন গঠন করা হয়েছে এবং আশা প্রকাশ করেছেন যে অক্টোবরের ১ তারিখ থেকে এই কমিশন কাজ শুরু করবে এবং তারা ৩ মাসের মধ্যে তাদের সুপারিশ দেবে এবং সেই অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের উদ্যোগগুলো নেবে। তো আমাদের যে প্রত্যাশাটা আছে, আমরা তো সবাই বলছি যে, কারণ আমরা তো গত ১৫ বছরে দেখলাম যে একটা জনপ্রিয় রাজনৈতিক দল কিভাবে জনবিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই কোনো প্রত্যাশিত যে রাজনীতিবিদরাই রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু রাজনীতিবিদরা যখন জনবিচ্ছিন্ন হয়ে পড়ে তখন কি পরিণতি হয়? আওয়ামী লীগের এই সাম্প্রতিক পতন তার একটা প্রমাণ। যার কারণে আমার ব্যক্তিগত বিশ্বাস, সংস্কারের মাধ্যমে এমন একটা পরিস্থিতি তৈরি করা দরকার যেটা হচ্ছে রাজনীতিবিদদের স্বৈরাচারী হয়ে ওঠা থেকে ঠেকাতে পারে এবং মানুষ তার ভোট ও ভাতের অধিকার এবং ন্যায় বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত হয়। যার কারণে যে ৬টি কমিশন গঠন করা হয়েছে, এই ৬টি কমিশন সংস্কারের যে সুপারিশ দিবে, আমি প্রত্যাশা করতে চাই যে মানুষের এই প্রত্যাশাগুলো এখান থেকে বেরিয়ে আসবে। প্রশ্ন শুরুতে রাখতে চাই যে আপনি একটি রাজনৈতিক দলের সাথে বহুদিন ধরেই জড়িত এবং আপনি রাজনীতির সাথে সরাসরি জড়িত। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উদ্যোগগুলো দেখলেন, আপনি কি মনে করছেন? জনাব মাজেদুর রহমান জুয়েল। জি না, এ পর্যন্ত আমরা ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে যারা দেখছেন সকলকে আসসালামু আলাইকুম। এ পর্যন্ত আমরা যা দেখলাম এই সরকারের শুরু থেকে এ পর্যন্ত, কিছু কাজ করতে গেলে তো কিছু ভুল হয়, খুব স্বাভাবিক। তবে শুরুটা যত ভালো ছিল, কেন জানি কিছু কিছু বিষয়ে আমাদের মধ্যে আবার শঙ্কারও তৈরি হচ্ছে। তবে ওভারঅল আমি বলবো যে এখনো মন্তব্য করার সময় এখনো আসেনি। এই সরকারের সফলতা ব্যর্থতা কিছুই বলার সুযোগ এখনো নাই আমাদের সামনে। তবে এতটুকু বলবো যে ব্যর্থতার কোনো সুযোগ নেই, আমাদেরকে সফল হতেই হবে। ব্যর্থতা মানে জাতি হিসেবে আমরা একদম চূড়ান্ত ব্যর্থতায় পর্যবসিত হব এবং আমাদের সার্বভৌমত্ব থাকবে না। সো আমাদের এখানে ব্যর্থতার কোনো সুযোগই নাই, ব্যর্থতার কোনো অপশনই নাই। এনিহাও আমাদেরকে সফল হতে হবে, এটা হচ্ছে কথা। আর কিছু ভুল যেখানে হচ্ছে, আমরা ভুল সমালোচনা না করে আমার মনে হয় যে ভুল যারা করছেন বা ভুল যেখানে হচ্ছে, যেমন আজকে আমাদের মাননীয়
প্রধান উপদেষ্টা তিনি তার ভাষণে 6টা কমিশন ছাড়াও আরো কিছু কথা বলেছেন যে আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। তো উনি এই কথাটা কেন বললেন যে আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না? তার মানে কেউ না কেউ আইন অবশ্যই নিজের হাতে তুলে নিচ্ছে, এবং আমরা প্রত্যেকদিন পত্রিকায় দেখছি যে আইন কিন্তু নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে। এবং আমি কিছু সত্য কথা বলতে চাই, এইটা কার পক্ষে গেল কি বিপক্ষে গেল সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। জনাব মাজেদুর রহমান জুয়েল, আমি ঠিক এই জায়গাটাতেই আপনাকে আপনার এই বিষয়টি সম্পর্ক প্রশ্ন আমি এখানে করতে চাই। বগুড়ায় আদালত প্রাঙ্গণে হামলার শিকার হন কদিন আগে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম নামে যিনি পরিচিত, এবং হিরো আলম তখন অভিযোগ করে বলেছেন যে আগে আওয়ামী লীগের হামলার শিকার হয়েছিলাম, এবার হামলা করলো বিএনপি, এবং তিনি বেশ কয়েকজনের নামে পরবর্তীতে মামলাও করেছেন। এই যে ঘটনাটি আমরা পরবর্তীতে দেখেছি জেলা বিএনপির পক্ষ থেকে ঢালাওভাবে বিএনপিকে দোষারোপ করার জন্য প্রতিবাদও জানানো হয়েছে, হামলার ঘটনার নিন্দাও জানানো হয়েছে। আসলে সেদিন ওখানে কি হয়েছিল? আপনি বগুড়ায় থাকেন, আপনি বগুড়ার রাজনীতির সাথে জড়িত, আপনি কতটুকু জানেন? আমি যেটা জানি ওই হামলাটা অ্যাকচুয়ালি গোটা বগুড়ার মানুষই তো মানে আওয়ামী সেন্টিমেন্ট ধারণ করে এরকম লোকের সংখ্যাই বগুড়ায় বেশি। তো বগুড়ায় আসলে হিরো আলমকে গোটা দেশে যতটা বা মিডিয়াতে যতটা খুব গুরুত্বপূর্ণ করে দেখা হয়, বগুড়াতে হিরো আলমকে ওইভাবে গুরুত্বপূর্ণ ভাবে দেখা হয় না। আমি এই কথা বলে তাকে ছোট করতে চাচ্ছি না, আবার তার উপরে যে হামলা হয়েছে সেটাও আমি জাস্টিফিকেশন করতে চাচ্ছি না। তবে তার উপরে যারা হামলা করেছে, আমার অফিস থেকে এর দূরত্ব ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস, তো 5 মিনিট গেলেই এখান থেকে কোর্টের দূরত্ব, আমি যেখানে বসে থেকে কথা বলছি। তো আমি এটা জানার এবং বোঝার চেষ্টা করছি, খোঁজ নিয়েছি। হিরো আলমের উপরে যারা আক্রমণ করেছে মুহুরী নেতা, 2 জন মুহুরী নেতা, একজন দেখবেন খুব স্বাস্থ্য ভালো, আমি নাম বলছি না, আমার বাড়ি বগুড়া, তাদের বাড়ি বগুড়া, আমি নাম বলতে চাই না। না জি ঠিক আছে, আপনি না বললেও যাদের আক্রমণ করেছে সে 2 জনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, এবং তারা মুহুরীদের যে সংগঠন আছে সেই সংগঠনের নেতা। সুতরাং এইটা কোন দল আক্রমণ করেছে বা বগুড়ার মানুষ আক্রমণ করেছে এটা আমি বলতে নারাজ, এবং এটা আমি স্বীকার করব না। এটা তারা আওয়ামী লীগের লোক, তারাই হিরো আলমের উপরে হামলা করেছে, এটা আমি দেখেছি। জি মাজেদুর রহমান জুয়েল, আপনি না বলতে চাইলেও হিরো আলম যাদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছেন তাদের নামগুলো আমার এখানে আছে। 8 জনের বিরুদ্ধে তিনি মামলা করেছেন। আমি জানি না ওনারা আওয়ামী লীগের না বিএনপির অথবা কোন রাজনৈতিক দলের, কিন্তু আমি আসলে যেটা বোঝার চেষ্টা করছি অথবা দর্শকদেরও সামনে তুলে ধরার চেষ্টা করছি যে হিরো আলম হোক অথবা যেই হন না কেন, এই যে ঘটনাটি ঘটলো আদালত প্রাঙ্গণে হামলার মতো ঘটনা, বিএনপিকে দোষারোপ আবার আওয়ামী লীগকে দোষারোপ, সেটা যেটাই হোক, এই যে রাজনীতি, আমি যেটা বলতে যাচ্ছি মাঠ পর্যায়ের যে রাজনীতির অবস্থা আসলে কি হচ্ছে আপনাদের ওখানে, আপনাদের এখানে রাজনৈতিক পরিস্থিতিটা কি? কারণ আমরা যদি যে একটু যোগ করি, আমি কাইন্ডলি একটু যোগ করি, যেমন গত 11ই আগস্ট কিন্তু বগুড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে স্বেচ্ছাসেবক দল ও যুব দলের 6 নেতাকে আসলে অব্যাহতি দেওয়া হয়। কেন দেয়া হয়েছিল, কি পরিস্থিতি আসলে আপনাদের এখানে? জি, আমি হিরো আলমের প্রসঙ্গটা একটু শেষ করে নেই। সেটা হচ্ছে যে প্রধান 2 জন হামলাকারী আমি দেখেছি, আমি তাদেরকে চিনি, তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আর হামলা সেটা আদালত পাড়াতেই হোক আর বাহিরেই হোক, কোনো হামলাই মানে গ্রহণযোগ্য নয়, নিন্দনীয়, অবশ্যই নিন্দনীয়। সেটা আদালত পাড়ায় হোক, আদালতের বাহির হোক, আদালতের ভিতরে, সেটা আরো নিন্দনীয়। কিন্তু একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে পুলিশ কিন্তু এখনো ফাংশন করতে পারছে না সঠিকভাবে, এবং পুলিশের আপনার খুব স্বাভাবিক, এটা স্বাভাবিক ব্যাপার। পুলিশ এখন একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। পুলিশ, আওয়ামী লীগ যেমন পুলিশকে একটা গণশত্রুতে রূপান্তরিত করেছিল, তারা অনেকে পালিয়ে গেছে, অনেকে জয়েন করেনি। যারা পেশাদার পুলিশ তারা জয়েন করেছে, তবুও তাদের ভিতর থেকে একটা ট্রমা কেটে ওঠেনি, তারা ফাংশন করতে পারছে না। ফলে আইন শৃঙ্খলার অবনতি আমরা গোটা দেশেই লক্ষ্য করছি। আমি প্রথমত আমি এই সরকারের উপদেষ্টা বা কনসার্ন ব্যক্তি যারা আছে, আমি অনুরোধ করবো যে আইন শৃঙ্খলার বিষয়ে আপনারা খুবই গুরুত্ব দেবেন, এটা একটা বিষয়। আর বিএনপির রাজনীতিতে তো শৃঙ্খলা ভঙ্গ, বহিষ্কার শুধু বিএনপি কেন, এটা সব দলই থাকতে পারে।
এটা আমি অস্বাভাবিক কোনো ঘটনা মনে করি না। যে কোনো রাজনৈতিক দলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়, শাস্তিমূলক ব্যবস্থা হয়, এটা শুধু বিএনপির ব্যাপারে যে প্রযোজ্য তা না, সব রাজনৈতিক দলের ব্যাপারে একই কথাই প্রযোজ্য। এই জি, ধন্যবাদ আপনাকে। আমি এবার একটু মোল্লা আমজাদ হোসেনের কাছে আবার যেতে চাই যে একটু ভিন্ন প্রসঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, রাজনীতি আলোচনা হবে, এটি আসলে আমাদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট এবং রাজনীতির বাইরেও না একভাবে যদি বলতে চাই। গত 3 দিন ধরে যদি বলি, বিশেষ করে বাংলাদেশে লোডশেডিং বেড়েছে। দেখা যাচ্ছে ঢাকার বাইরে কোনো কোনো এলাকায়, গ্রাম অঞ্চলে 8 থেকে 10 ঘন্টাও অনেকে বিদ্যুৎ পাচ্ছে না। সাধারণ মানুষের অনেকের অভিযোগ রয়েছে। পিজিসিবির তথ্য বলছে যে দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 27,000 মেগাওয়াটের কিছু বেশি, সেখানে চাহিদা হচ্ছে 16,000 মেগাওয়াটেরও কম। কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ পাওয়া যাচ্ছে না, বৈদেশিক মুদ্রা ডলার জোগাড় করতে না পারায় বিল বকেয়া বাড়ছে। এদিকে আমরা যেটা দেখেছি যে যান্ত্রিক ত্রুটির কারণে বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ বিক্রি বাবদ পাওনার অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এই যে সার্বিক বিষয়গুলো, আমি আপনার কাছে সহজভাবে একদম সাধারণ মানুষের যে প্রশ্নটা আমি সেটা করতে চাই মোল্লা আমজাদ হোসেন। আপনি দীর্ঘদিন ধরে এই এনার্জি সেক্টর নিয়ে কাজ করেন, জ্বালানি বিদ্যুৎ সম্পর্কে আপনার ধারণা রয়েছে খুব ভালোভাবেই। আমি সহজভাবে বলতে চাই, এত বিদ্যুৎ কেন্দ্র তারপরেও কেন এত লোডশেডিং? ধন্যবাদ। আপনি নিজেই অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। আমি আবারও একটু মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যে ফিরে যাই। উনি শ্রমিকদের প্রতি একটা আহ্বান জানিয়েছেন যে নিজের প্রতিষ্ঠান নিজে যেন সংরক্ষণ করে, কারণ শিল্প চাকা যদি চালু না রাখা যায় তাহলে অর্থনীতি ভেঙে পড়বে। আর এমনিতেই আমাদের অর্থনীতির অবস্থা খুব নাজুক। যদি রপ্তানি ক্ষতিগ্রস্ত হয় বা দেশীয় আমদানি বিকল্প পণ্য তৈরি যদি ক্ষতিগ্রস্ত হয়, অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা গেল তো আইন শৃঙ্খলা পরিস্থিতি। শিল্পে আমি বিদ্যুৎ এবং জ্বালানি সংকটের দিকে যাচ্ছি, যেটা হচ্ছে ধরুন গত 2 বছর ধরে শিল্প ব্যাপক ভিত্তিক গ্যাস সংকটের মুখে আছে। তাদেরকে একটা প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, গ্যাসের দাম বাড়িয়ে বাজার মূল্য করা হলে এলএনজি বাড়তি আমদানি করে তাদেরকে পুরোপুরি গ্যাস সরবরাহ দেয়া হবে। শিল্প মালিকরা সেটাতে সম্মত হয়েছিল, বিশেষ করে আমাদের তৈরি পোশাক খাত। ক্যাপটিভ পাওয়ারের দাম 14 টাকা থেকে একবারে বাড়িয়ে 30 টাকা করা হয়েছে। প্রসেস গ্যাসের দামও বাড়ানো হয়েছে, কিন্তু গ্যাস সরবরাহ স্বাভাবিক করা যায়নি। এখন ঘটনাটা হচ্ছে যে আমাদের পেট্রোবাংলার হিসাবেই আমাদের চাহিদা 3800 মিলিয়ন কিউবিক ফিট প্রতিদিন, এর চেয়ে কিছুটা বেশি, কিন্তু বেসরকারি হিসাবে চাহিদা এখন 4200 মিলিয়ন কিউবিক ফিট। এর বদলে যদিও মানে এই মুহূর্তে পেট্রোবাংলা যেমন আজকে সাপ্লাই দিতে পেরেছে, টোটাল গ্যাস হচ্ছে 2568 মিলিয়ন কিউবিক ফিট। এটা কেন? যে এলএনজি আমদানির যে 2টা এফএসআরইউ মানে ভাসমান টার্মিনাল, তার মধ্যে একটা নষ্ট হয়েছিল। এই আজকে মানে সামিটের যে এফএসআরইউটা সেটা অপারেশনে আসছে। হয়তো এলএনজি সরবরাহ পেলে আগামী 2 দিনের মধ্যেই হয়তো এটা ফুল অপারেশনাল হবে, তখন গ্যাসের সরবরাহ আরো 500 পর্যন্ত বাড়তে পারে। এটা গেল। দ্বিতীয় সমস্যা যেটা হয়েছে, একদিন আগে তো আমরা জানি যে বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্রের যে ইউনিটটি চালু ছিল সেটা বন্ধ হয়ে গেছে। বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্রের এই একটি ইউনিট বন্ধ হওয়া নতুন কোনো ঘটনা না। তার কারণ এখানে আগে 250 মেগাওয়াট ক্ষমতার একটা ইউনিট ছিল, পরে আরো 2টা এখানে যুক্ত করা হয়েছে, কিন্তু এটা খুব পরিকল্পিত কাজ হয়নি। এবং এই কাজটা অভিযোগ আছে, বা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে খুব নিম্নমানের নির্মাণের কারণে এই বিদ্যুৎ কেন্দ্র কখনোই নিরবচ্ছিন্নভাবে চলেনি। আবার যদি 3টা বিদ্যুৎ কেন্দ্র একসাথে 3টা ইউনিট চালানোর করা হয়, তার জন্য যে কয়লা লাগবে সেটাও কিন্তু বড়পুকুরিয়া খনি থেকে সরবরাহ দিতে পারবে না। এর আগে ভারতের সাথে বাংলাদেশের যে যৌথ উদ্যোগের বিদ্যুৎ কেন্দ্র, মানে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড, যেটা বহুলভাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত, সেটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, উৎপাদন থেকে সরে গিয়েছিল।
সেটা উৎপাদনে ফিরে এসেছে। কিন্তু আমাদের ধরুন বিদ্যুৎ উৎপাদন, যদি আমাদের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় 12,000 মেগাওয়াট। এর মধ্যে যদি মোটামুটি 6,000, 6,500 বা 7,000 মেগাওয়াট উৎপাদন করতে হয়, তাহলে প্রতিদিন বিদ্যুৎ খাতের জন্য গ্যাস সরবরাহ পাওয়া দরকার 1300 বিলিয়ন কিউবিক ফিট। কিন্তু যেমন আজকে পেট্রোবাংলা বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস দিতে পেরেছে 870 মিলিয়ন ঘনফুট, মানে এই গ্যাস দিয়ে 4,000, 4,500-এর বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। আপনি জানেন যে পাওয়ার সেক্টরে আইপিপি এবং মানে পাবলিক সেক্টরের মালিকানাধীন জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এবং ইন্ডিয়া থেকে আমদানি, এই মিলিয়ে এই মুহূর্তে বকেয়ার পরিমাণ প্রায় 3.8 বিলিয়ন মার্কিন ডলার। আবার জ্বালানি খাতের বকেয়া হচ্ছে 1.2 মিলিয়ন মার্কিন ডলার, মানে বিদ্যুৎ এবং জ্বালানি খাত মিলিয়ে 5 বিলিয়ন ডলার বকেয়া আছে। যেটা আপনিও উল্লেখ করেছেন, বকেয়া থাকার কারণে আদানি যেখানে 1400 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করার কথা, সেখানে এটা 900-তে নামিয়ে নিয়ে এসেছিল। মানে আদানি গ্রুপের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছেও চিঠি লিখে অনুরোধ করা হয়েছে তাদের বকেয়া পরিশোধ করার জন্য। তো আমি যেটুকু বুঝছি যে মানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, তার কারণ আমাদের তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, আমাদের যে উৎপাদন ক্ষমতা আছে তার প্রায় 25 ভাগ। কিন্তু তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে গেলে এর কস্ট কিন্তু অনেক। যেমন আমি যদি ফার্নেস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করি, তাহলে প্রতি ইউনিটের খরচ দাঁড়ায় প্রায় 22 টাকা। সেখানে কয়লা বিদ্যুতের খরচ এখন দাঁড়াচ্ছে 12 থেকে 13 টাকার মধ্যে। গ্যাসেরটা ধরুন এভারেজে 5 টাকার নিচে। তো এমনিতেই গত বছরে, মানে এর আগের অর্থ বছরে, যে অর্থ বছরটা ফেলে আসলাম, তার আগের বছরে বিদ্যুতের উৎপাদন খরচ আমাদের 12 টাকা 13 পয়সাতে হয়ে গিয়েছে। আমি এখানে ব্যক্তিগতভাবে মনে করি এই মুহূর্তে বাংলাদেশের কানেক্টেড লোড 18,000 মেগাওয়াটের কম না, কিন্তু এই 16,000 মেগাওয়াট হলেও এটা সামাল এই কারণে দেয়া যাবে যে মানে এখন আগে আরইবি শুধু গ্রামীণ জনপদে এবং গ্রামীণ ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিয়ে বিদ্যুৎ সরবরাহ করত। এখন কিন্তু 70 থেকে 75% শিল্পে বিদ্যুৎ সরবরাহ করে আরইবি। কিন্তু ঢাকার পাশে বা শিল্প অঞ্চলে যে আরইবি গুলো আছে, মানে পল্লী বিদ্যুৎ সমিতি, পিবিএস আমরা যেগুলোকে বলি, যেটা আছে, তাদের কিন্তু এই শিল্পের চাহিদা অনুসারে আনইন্টারাপ্টেড মানে নিরবচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই দেওয়ার সুযোগ নাই। যার কারণে এই বিশেষ করে ঢাকার পাশে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার এইসব শিল্প এলাকায় মানে মিনিমাম 6 ঘন্টা লোডশেডিং হচ্ছে, কখনো কখনো বেড়ে এটা 8 ঘন্টাতেও দাঁড়াচ্ছে। শিল্প বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা ডক্টর ফজলুল কবির খান আজকে এনার্জি রিপোর্টারদের সংগঠন এফিআরডির সাথে মানে মিলিত হয়েছেন। তিনি জানিয়েছেন যে 3 সপ্তাহ লাগবে। আমিও ওনার সাথে একমত যে বিদ্যুতের এই ঘাটতি কমে আসবে, তার কারণ সেপ্টেম্বরের এই সময়টাতে এমনিতেও অসহনীয় গরম থাকে। এখন যেটা চিটচিটে গরম, মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে। অক্টোবরের প্রথম সপ্তাহে এসে বিদ্যুতের চাহিদাও কিছুটা কমবে এবং এই সময়ের মধ্যে এই যেটা বললাম যে গ্যাসের সরবরাহ কিছুটা বাড়বে। তবে আমি মনে করি যে অত্যাধিক মানে দাম দিয়ে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র না চালিয়ে এই পরিকল্পিতভাবে লোডশেডিংটা মেনে নিয়ে এটাকে ম্যানেজ করা উচিত, না হলে আমাদের অর্থনীতির যে অবস্থা তাতে দায় কিন্তু অনেক বেশি হয়ে যাবে। জি মোল্লা আমজাদ, আমি আপনার কাছে যে সম্পূরক প্রশ্নটা আসলে রাখতে চাই। আপনি যেমনটা বলছিলেন যে জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা আজকে গিয়েছিলেন মোহাম্মদ ফজলুল কবির খান, এবং তিনি কিন্তু সেখানে গিয়ে একটি কথা বলেছেন যে বিগত সরকারের সময় জ্বালানি ও বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে, অনিয়মের মহোৎসব হয়েছে। এবং আপনি যেমনটা বলছিলেন যে বকেয়া 5 বিলিয়ন ডলার। আমার প্রশ্ন এখানে যে বকেয়া থাকাটা স্বাভাবিক, কিন্তু 5 বিলিয়ন ডলার বকেয়া থাকাটা কতটা স্বাভাবিক, কেন এত পরিমাণ অর্থ বকেয়া থাকলো এখনো পর্যন্ত, এটা জানতে চাই আপনার কাছে। দেখুন, একটা প্রবণতা ছিল যে কস্টলি বিদ্যুৎ দিয়েও বিদ্যুতের চাহিদা মোটামুটি মেটানো, বিশেষ করে শহরাঞ্চলে। লোডশেডিং মানে বিগত সরকারকে আমরা যারা জ্বালানি খাত নিয়ে কাজ করি, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যখন আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লো, তখন থেকেই কিন্তু মানে
আমার যে পত্রিকা এনার্জি অ্যান্ড পাওয়ার সহ জ্বালানি খাতের বিশেষজ্ঞরা সরকারকে পরামর্শ দিচ্ছিলেন যে পরিকল্পিতভাবে লোডশেডিং করে বিদ্যুৎ উৎপাদন খরচ সীমিত রাখা দরকার, যাতে আর্থিক দায় তৈরি না হয়। এই কিন্তু সরকার সেটাতে কর্ণপাত করেনি। তারা ব্যক্তিগতভাবে মনে করেছে যে মানে এইটা তারা সামাল দিতে পারবে, কিন্তু আলটিমেটলি সামাল দিতে পারেনি। জমতে জমতে এই বকেয়ার পরিমাণ এত দাঁড়াইছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি যেটা বললেন যে প্রায় 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আমাদের আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে, একটা কথা বলতেই হয় যে এই 28,000 মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা 17 এবং 18 সালে কিছু বিদ্যুৎ কেন্দ্র, প্রায় 2.5 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। আমার বিবেচনায় ওই বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপন করার কোনো দরকার ছিল না, যার কারণে এই যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার জন্য যে ক্যাপাসিটি চার্জের যে অপরিহার্যতা, এটা একটা গালিতে পরিণত হয়েছে। তার কারণ ধরুন আপনার দরকার ছিল 20,000 মেগাওয়াট বা 22,000 মেগাওয়াট টোটাল ক্যাপাসিটি করার, আপনি এটা করে ফেলেছেন 28,000 মেগাওয়াট। সো এই যে আপনার বাড়তি ক্যাপাসিটি, এটাকে আপনি ব্যবহার করতে পারেননি। ব্যবহার করতে না পেরে, ব্যবহার না করে যে ক্যাপাসিটি চার্জটা দেয়া হয়েছে, সেটা বিদ্যুতের উৎপাদন খরচ বাড়াতে একটা বড় ভূমিকা রাখছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, মানে জ্বালানি খাত পরিকল্পনার জন্য আপনাকে প্রাথমিক জ্বালানির যোগান আগে নিশ্চিত করতে হবে, তারপরে সেকেন্ডারি জ্বালানি ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপাদন করতে হবে সেদিকে যেতে হবে। কিন্তু দুঃখজনকভাবে বিগত 15 বছরে সরকারের বিশ্বাস ছিল তারা আমদানি করে সেই জ্বালানি দিয়ে বিদ্যুৎ খাত ম্যানেজ করতে পারবে, কিন্তু সেটা যে তাদের ধারণাটা যে ভুল ছিল, তারা সেটা পারেননি। জি, মোল্লা আমজাদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমার একটা ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আবার আপনার সাথে আলোচনায় ফিরবো, এবং মাজেদুর রহমান জুয়েল, বিরতি থেকে ফিরে আমি আপনার কাছে আসবো। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা আলোচনা চালিয়ে যাব। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের। জনাব মাজেদুর রহমান জুয়েল, আপনার কাছে আমি আসতে চাই। যে বিষয়টি হচ্ছে যে জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করতে চায়, এমনটা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তিনি বলেছেন যে যারা এই জাতীয় সরকারে থাকবেন তারা আগামী দিনে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন। এবং আরও একটি উল্লেখযোগ্য বিষয়, যেটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা সংবিধানে যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। এবং তিনি বলেছেন যে দেশে প্রথাগত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, কিন্তু দেশ গঠন, উন্নয়ন, পরিচালনায় অংশগ্রহণ করতে চান। এবং অসংখ্য জ্ঞানী গুণী শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক অনেকেই আছেন, বিশেষজ্ঞ রয়েছেন, তাদের আসলে বর্তমান সাংবিধানিক কাঠামোতে সংসদ সদস্য হিসেবে অবদান রাখার সুযোগ নেই, তাই তাদের সেবা প্রদানের সুযোগ করে দিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে যুক্ত করতে চান। এই প্রস্তাবটি কিভাবে দেখছেন আপনি? এই ব্যাপারে যদি আমাদের কিছু বলতেন, তার এই প্রস্তাবটি পরিকল্পনা সম্পর্কে। না, আপনি ঠিক বলেছেন। উনি যা বলেছেন ঠিক বলেছেন, আমি তার কথার সাথে দ্বিমত পোষণ করছি না। তবে আমার কিছু কথা হলো যে আমাদের দেশে এই যে আপনি কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে দেয়া আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণে 6টা কমিটি গঠনের কথা বললেন। তো আমাদের সকল রাজনৈতিক দলের এই যে একটা বড় বিপ্লব বাংলাদেশে ঘটে গেল, কেউ বলে বিপ্লব, কেউ বলে গণ অভ্যুত্থান, আমরা যে ভাষাই বলি না কেন, তো এই যে একটা এত বড় পরিবর্তন হলো, এই পরিবর্তনের কিন্তু একটা আকাঙ্ক্ষা নিয়ে হয়েছে। তো সেই আকাঙ্ক্ষা যদি পূরণ করতে আমরা ব্যর্থ হই, তাহলে এই পরিবর্তন দেখা যাবে যে আমাদের কোনো কাজে আসবে না। তো প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছ থেকে এই মুহূর্তে আমার মনে হয় যে দায়িত্বশীল সুলভ ভূমিকাই পালন করা হচ্ছে। তো সেক্ষেত্রে অনেক প্রস্তাব আসছে, অনেক দলের পক্ষ থেকে আসছে। তবে আমি মনে করি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এটা দরকার। বাংলাদেশে গণতন্ত্রকে স্টাবলিশ করতে গেলে কি দরকার, আমার মনে হয় এই বিষয়টা আমি একটু ফোকাস করে আপনাকে বলতে চাই এই কথাটা। বাংলাদেশে গণতন্ত্রকে যদি আমরা স্টাবলিশ করতে চাই, তাহলে প্রথমত নির্বাচন কমিশনকে যদি আমরা একেবারে শক্তিশালী বলতে যা বুঝায়, এটা করতে পারি। এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া, বিচারপতি খায়রুল হক, ওনার বিরুদ্ধেও মামলা হয়েছে আমরা জানি। তো এই যে এমন এমন কিছু শয়তানি কাজ বাংলাদেশে করা হয়েছে, এই কথা বলার জন্য আমি দুঃখিত। যে আমাদের
নির্বাচন ব্যবস্থাটা একদম শেষ করে দেওয়া হয়েছে। বিচারপতি খায়রুল হক বিতর্কিত রায়ের মাধ্যমে আপনারা জানেন যে 16 মাস পরে রায় লিখছেন, প্রকাশ করছেন, সেটা নিয়েও অনেক কথা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। তো এই যে নির্বাচনকালীন সরকার, এটা যদি ঠিক না হয় তাহলে নির্বাচন কমিশন ঠিক করেও আসলে লাভ নেই। আমার প্রথম কথা হলো যে নির্বাচনকালীন সরকারটিকে বিষয়ে আমাদের একটা জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে এবং এটাই সময়। আমরা যদি এই সময়ে নির্বাচনকালীন সরকারের বিষয়ে ঐক্যমত গড়ে তুলতে না পারি তাহলে আমাদের কপালে অনেক খারাপই আছে বলে আমি মনে করি, ১। আর ২ হচ্ছে নির্বাচন কমিশনকে ব্যাপক ক্ষমতা দিতে হবে। আমরা বিগত সরকারের সময় দেখলাম, শেখ হাসিনার সরকারের সময় দেখলাম যে আসলে তো ওটা কোনো সরকার ছিল না, ওটা একটা দিল্লির পাপেট শো ছিল। তারপরও আমরা নির্বাচন কমিশনকে দেখলাম নিজেদের ক্ষমতা নিজেদের খর্ব করার জন্য তারা প্রতিযোগিতায় লিপ্ত হলেন। তো এটাও খুব দুঃখজনক। নির্বাচন কমিশনকে এমন ক্ষমতা দিতে হবে যারা স্বাধীনভাবে কাজ করতে পারে। আবার এখানে আরেকটা কথা আছে, নির্বাচন কমিশন কে নিয়োগ করবে, কিভাবে নিয়োগ হবে? সেটা কি দলীয় সরকার নিয়োগ করবে নাকি নির্বাচনকালীন সরকার নিয়োগ করবে? তারপরে নির্বাচনের ক্রাইটেরিয়া কি হবে? এই বিষয়গুলো একদম ফয়সালা করে ফেলতে হবে। মানে একটা জাতীয় বন্দোবস্ত যদি আমরা করতে না পারি, আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো যে যত কথাই বলুক, প্রত্যেকটা রাজনৈতিক দলে, আমি রাজনীতি করি তবুও আমি একটা কথা বলছি একদম ক্লিয়ারলি, প্রত্যেকটা রাজনৈতিক দল যে যখন ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে নিজে যাতে ক্ষমতায় থাকতে পারে এমন এমন কাজ তারা করেন। তো এই কাজগুলো করলে তো জাতির ভবিষ্যতে আরো অন্ধকার নেমে আসবে। তো আমি মনে করি যে নির্বাচন কমিশন এটাকে অবাধ ক্ষমতা, মানে অনেক ক্ষমতা দিতে হবে। এরপরে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে কোন রাজনৈতিক দলের নেতা, কোন নেতাই একসাথে ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এইরকম কিছু বিধিবিধান যদি বাংলাদেশে করা হয়, পুলিশ বিভাগের সংস্কারের কথা বলা হয়েছে। তো তারপরে বিচার বিভাগের কথা বলা হয়েছে। আসলে একটা না আরেকটার সাথে খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আপনি যদি বলেন নির্বাচনের সাথে বিচার বিভাগ সম্পর্কিত, তারপরে নির্বাচনের সাথে আ নির্দলীয় সরকার সম্পর্কিত, নির্বাচনের সাথে পুলিশ বিভাগ সম্পর্কিত। তার কারণ আমরা বিগত সময়ে দেখেছি যে 18 সালের নির্বাচনে গায়েবী মামলা হয়েছে। আমি নিজে ৭৫ টা মামলার আসামিও হয়েছি। সেই জায়গা থেকে কথাটা বলেছি। 18 সালের নির্বাচনের আগে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে ৩ টা ৪ টা করে মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে রাজনৈতিক নেতাকর্মীদেরকে, প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোকে একদম ঘরে তুলে ফেলে দেওয়া হয়েছে। তার মানে পুলিশ বাংলাদেশে বিগত সরকার পুলিশ বিভাগকে নিচে নামাতে পুলিশকে গণশত্রুতে পরিণত করেছে। এখন পুলিশের পোশাক দেখলে ক্লাস 3, 4, 5 এর বাচ্চারা ওদেরকে মানে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। খুব স্বাভাবিক। আমার বাচ্চারাও পুলিশ দেখলে কেন জানি রেগে যায়, তেড়ে যায়। আসলে তো এরকম হওয়ার কথা ছিল না। সব পুলিশ খারাপ তা আমি বলছি না। অবশ্যই ভালো তো আছেই। কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা যাদেরকে দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে, দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্যই নিয়োগ দেওয়া হয়েছে এবং ক্ষমতাকে চিরস্থায়ীভাবে রাখার জন্যই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এইসব বিষয় বাংলাদেশের পুলিশ বিভাগকে একদম ধ্বংস করে ফেলা হয়েছে। আপনারা জানেন যে আমাদের সাবেক বিচারপতি এস.কে. সিনহা, তাকে ক্যান্সারের রোগী বানায় জোর করে দেশ থেকে বাহিরে পাঠানো হলো। উনি বলতেছেন না আমি রোগী না। আইনমন্ত্রী বলতেছে না আপনি ক্যান্সারের রোগী। উনি বলতেছে আমি রোগী না। তো এই যে আমরা নাটকগুলো দেখলাম, তাকে জোর করে পিস্তল মাথায় ঠেকিয়ে জোর করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হলো। মানে বিচার বিভাগটাকে পুরা মানে ধ্বংস শুধু না, একদম গুঁড়ো করে চুরমার করে ফেলা হয়েছে বিচার বিভাগকে। তো বিচার বিভাগ যদি ঠিক না থাকে, বিচার বিভাগ যেমন সংবিধানের ব্যাখ্যা করে, বিচার বিভাগ যেমন সরকারের যদি মানবাধিকার লঙ্ঘন করে সেখানে হস্তক্ষেপ করতে পারে, মানুষ যদি আইন হাতে তুলে নেয় সেখানে হস্তক্ষেপ করতে পারে। তার মানে এই সবগুলো ইনস্টিটিউশন, আবার দুর্নীতির কথা যদি বলেন, আজকে যে ৬টা ইনস্টিটিউশন সংস্কারের জন্য কমিটি গঠন হয়েছে, দুর্নীতির কথা যদি বলেন, সেখানেও আপনি দেখবেন যে আমরা তো একটা দুইটা না, আন্তর্জাতিক ভাবে যারা অর্থনীতি নিয়ে কাজ করে তারা বলেছেন যে, কেউ বলেছেন ৭৫,০০০ কোটি টাকা প্রত্যেক বছর পাচার হতো, কেউ বলেছেন ৮০,০০০ কোটি টাকা প্রত্যেক বছরে দেশ থেকে পাচার হতো।
তার মানে বাংলাদেশে যারা এমপি হয়েছিলেন, যারা মন্ত্রী হয়েছিলেন এবং আওয়ামী লীগ সমর্থিত যে ব্যবসায়ীরা ছিলেন এবং এমপি মন্ত্রীরা ছিলেন, তারা মনে হয় এমপি মন্ত্রী এই কারণেই হয়েছিলেন বাংলাদেশের টাকাগুলো পাচার করার জন্য। আপনি এস আলম গ্রুপের সিঙ্গাপুরে যতগুলো বড় বড় হোটেল মটেল তারা গড়ে তুলেছে, যে সিঙ্গাপুরের তারা লিড করছে, সিঙ্গাপুরের অর্থনীতিকে লিড করছে এস আলম। তো শুধু একটা ব্যাংক, ইসলামী ব্যাংক থেকে 50,000 কোটি টাকা তারা লোপাট করে নিয়ে গেছে। তো এস আলম একাই 98,000 কোটি টাকা ব্যাংকিং সেক্টর থেকে সরাইছে। এরপরে শেয়ার বাজার থেকে কত টাকা সরাইছে, সালমান এফ রহমানের খবর আপনারা জানেন। তার মানে বাংলাদেশটাকে খাবলে খাওয়ার জন্য, টোটাল বাংলাদেশের অর্থনীতিটাকে একদম চুরমার করে ভিক্ষুকের জাতি পরিণত করার জন্য এই সরকার 16 বছর ধরে, প্রত্যেকটা সরকার দেশ পরিচালনা করার জন্য, দেশের অর্থনীতিকে সুসংগঠিত করার জন্য, মানুষের জীবনমান উন্নয়নের জন্য চেষ্টা চালায়। কিন্তু আমরা দেখেছি বিগত সরকার একটা লুটপাটের অর্থনীতি প্রতিষ্ঠা করে সকল অর্থনীতির যতগুলো সেক্টর আছে, শেয়ার বাজার কতবার লুটপাট হয়েছে, মনে হচ্ছে যে আমাদের অর্থনীতিকে গণধর্ষণ করা হয়েছে। তাহলে অর্থনীতি যদি বলি ভুল হবে, আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন গুলোকে গণধর্ষণ করে শেষ করে দিয়েছে। জি, জনাব মাজেদুর রহমান জুয়েল, এই কথাগুলো আমরা বিভিন্ন সময় শুনছি এবং আরো শুনবো এই বিষয়ে আপনাদের মতামত। কিন্তু আমাদের সামনের দিকেও আমাদের যে পরিকল্পনা দেশকে এগিয়ে নেয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই। যেমনটা বলছিলাম যে আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কিছু পরিকল্পনার কথা বলেছেন, তার মধ্যে দুই একটি বিষয়, মূল বিষয় আমি আপনাকে বললাম। আমি এখানে জানতে চাই যে আপনারা যারা রাজনীতির সাথে জড়িত, নতুন প্রজন্ম, এই যে জেনজি, যাদের নেতৃত্বে আসলে এই কোটা সংস্কার আন্দোলন হলো, যাদের ডাকে ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় নামলো, আওয়ামী লীগ সরকারের পতন হলো, আপনাদের এই রাজনৈতিক কার্যক্রমে অথবা আপনাদের কাঠামোতে এই নতুন প্রজন্মকে আপনারা কিভাবে যুক্ত করে নিতে পারবেন? তাদের সাথে আপনাদের যোগাযোগটা কিরকম, অথবা অন্যান্য রাজনৈতিক দলও কিভাবে আসলে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে অথবা কিভাবে করতে পারে বলে আপনি মনে করেন? আমি এখানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে মিন করে কিছুই বলতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হলো যে বাংলাদেশে যে দীর্ঘ 16 বছর স্বৈর শাসন চললো, এই স্বৈর শাসনকে বাংলাদেশের মিনিমাম 98% এই স্বৈর শাসনকে সমর্থন করেননি। তাহলে এই স্বৈর শাসন দীর্ঘ সময় কন্টিনিউ করলো কিভাবে? নিশ্চয় রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আছে। আমি একজন রাজনীতিবিদ, এই ব্যর্থতা আমারও আছে, এই দায় আমিও স্বীকার করছি। তো আমি যে কথাটি বলতে চাই, এই যে নতুন প্রজন্ম, তারা যে আন্দোলনের ডাক দিল, আগ্নেয়গিরির লাভা যেরকম উত্তপ্ত হয়ে একেবারে একটা নরম স্থান দিয়ে বিসুবিয়াসের মতো একদম ডিজাস্টার ঘটায় দিল চতুর্দিকে, এবং স্বৈরাচাররা পালিয়ে গেল, দেশ মুক্ত হলো। তো এই নতুন প্রজন্ম কি এমন কথা বললো, কি এমন বক্তব্য দিল, কি এমন দিক নির্দেশনা দিল যে যেটা রাজনৈতিক দলগুলো পারল না? এই প্রশ্ন কিন্তু আমার মধ্যে তৈরি হয়েছে। এ কারণে তৈরি হয়েছে, এবং একই প্রশ্ন, আপনি কি মনে করেন যে আপনার মতো যারা রাজনীতির সাথে, জি অবশ্যই আপনার এই উত্তরের ধরেই আমি বলছি যে আপনি কি মনে করেন যে বাকি রাজনীতিবিদ যারা আছে, আপনি যেমন বলছেন যে আপনার জিনিসটা অনুধাবন হয়েছে, তাদেরও একটা বড় সংখ্যার মধ্যে অন্যান্য রাজনীতিবিদদের মধ্যে একই রকমের একটা আত্মোপলব্ধি এসেছে বলে কি আপনি মনে করেন? আমি মনে করি না বাংলাদেশের রাজনীতিবিদদের কখনো আত্মোপলব্ধি হবে। আপনি আমার কথা, আমি সরি টু সে, বাংলাদেশের রাজনীতিবিদদের আত্মোপলব্ধি হবে না। আমরা ধারণা করেছিলাম 1/11 পরে বাংলাদেশে রাজনীতিবিদদের আত্মোপলব্ধি ঘটবে, কিন্তু ঘটেনি। কিন্তু আপনি যদি এবারের কথা বলেন, এই যে ছাত্রদের এই বিপ্লবের পরের ঘটনা যদি দেখেন, তাহলে আমরা কি চিত্র দেখতে পাই? আপনি প্রত্যেকদিন পত্রিকা খুলে দেখেন, খুন খারাপি হচ্ছে, এবং এগুলো সবগুলো কিন্তু পলিটিক্যাল মার্ডার। এটা তো হওয়ার কথা ছিল না। এটা যদি সাধারণ সিভিলিয়ানদের মধ্যে মারামারি হতো, তাহলে মেনে নিতাম যে না, এটা সোশ্যাল ক্রাইম হচ্ছে। না, সোশ্যাল ক্রাইম না, রাজনীতিবিদকে হত্যা করছে। এবং আমরা লক্ষ্য করছি যে
আওয়ামী লীগ দখলদার ছিল। গতকাল কিন্তু আপনাদের হ্যাঁ, এখানেই না, স্বেচ্ছাসেবক দলের এই কথাটা প্লিজ আমাকে বলার সুযোগ দিবেন, স্বেচ্ছাসেবক 30 দলের সেকেন্ড বলতে চাই। একজনকেও আসলে হত্যা করা হয়েছে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? না, না, সদর সে তো উপজেলার। জি। আমি এই বিষয়টা শেষ করতে চাই এইভাবে যে আপনি দেখেন বাংলাদেশের আওয়ামী লীগ যে এরকম ঘাট, মাঠ, নদী, নালা থেকে শুরু করে বাস টার্মিনাল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সবকিছু দখল করে ফেলেছিল। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো সবকিছু দখল করে ফেলেছিল। ৫ তারিখের এই গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে আপনি খুব খেয়াল করে দেখেন বাংলাদেশের অবস্থাটা কি। এটা কিন্তু অ্যালার্মিং একটা ব্যাপার। আমি মনে করি যে রাজনীতিবিদ, সকল রাজনৈতিক দলকে এই বিষয়ে সতর্ক হতে হবে। মানে আমরা শুধু স্তুতি তাবকতার মাধ্যমে রাজনীতিবিদদের আমরা আকাশে উঠিয়ে দিই। মাজিদুর রহমান জুয়েল, আমি করেন যে আমরা সহি রাস্তায় আছি, আমাদের হাতে সময় খুব কম। আমি দুঃখিত, আমি আপনার কাছে আবার আসবো সুযোগ পেলে। তবে এখন একটু আমি যেতে চাই মোল্লা আমজাদ হোসেনের কাছে। আমি সময় পেলে আবার আপনার কাছে আসবো। মোল্লা আমজাদ হোসেন, আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে ৫১ সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং এই যে তালিকা, এর মধ্যে প্রেস ক্লাবের যে বলা যায় সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন অথবা সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সহ আরও অনেকেরই নাম ছিল। এবং এই তালিকায় আমরা দেখতে পাচ্ছি যে আপনার নামটিও আছে, মোল্লা আমজাদ হোসেন। কেন তারা আসলে এই অভিযোগের মধ্যে যে তালিকায় যে নাম, এই তালিকায় আপনার নামটিও কেন আছে, এবং এই তালিকা আসার মতো আসলে কি কাজ করেছেন আপনি? ধন্যবাদ। আসলে মানে এই আলোচনা, এই প্রশ্নটার উত্তর আমি একটু অন্যভাবে দিতে চাই। সেটা হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠান এমনভাবে বিভাজিত হয়ে গিয়েছিল, সেখানে একজন আরেকজনকে মানে রাজনৈতিক একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছে। এবং ইতোমধ্যে আপনি জেনেছেন যে মানে এই আন্দোলনের সমন্বয়কারীরা বলেছেন যে মিডিয়া বা মিডিয়া পার্সোনালদের যে তালিকা প্রকাশিত হয়েছে এটার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এখন আমাদের নিজেদের মধ্যে যে কাদা ছোড়াছুড়ি, এর অংশ হিসেবেই একজনের নাম আরেকজনকে যুক্ত করেছে। হ্যাঁ, আমার মানে একজন মানুষ হিসেবে তো আমার একটি দলের প্রতি বিশ্বাস থাকতে পারে, সাপোর্ট থাকতে পারে, আমি একটা দলকে ভোট দিতে পারি। আমি নিজেও খানিকটা হতবাক যখন এটা জানলাম। তার কারণ আমি তো রাজনৈতিক সাংবাদিকতা করি না, এবং আমি ইউনিয়ন করি না, রাজনীতিও করি না। আমি জ্বালানি, পরিবেশ, পানি, এই বিশেষায়িত বিষয়গুলো নিয়ে কাজ করি। তবে হ্যাঁ, মানে সাংবাদিকদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ যদি আসে, এটা সত্যি কথা যে আমি একজন সাংবাদিক তার দায়িত্ব পালন করছে কিনা, বা দায়িত্ব পালন করার ক্ষেত্রে তার কি স্খলন আছে, এই বিষয়গুলো দেখার কিন্তু সময় আসছে। আমি রাজনীতিবিদদের গালি দিচ্ছি, রাজনীতিবিদদের গালি আমি কেন দিচ্ছি? যে তার নৈতিক স্খলন হয়েছে। আমি সাংবাদিক হিসাবে আমি যে বিষয় নিয়ে কাজ করি, সেটাকে আমি যথাযথভাবে প্রতিফলন ঘটাতে পারছি? প্রতিফলন ঘটাতে না পারলে সেটা আমার স্খলন, অথবা আমি আমার পেশা ব্যবহার করে আমি সম্পদশালী হচ্ছি কিনা, বা আমি অবৈধ সুবিধা নিচ্ছি কিনা, এই বিষয়গুলো প্রত্যেকটা পেশার ক্ষেত্রে যদি যাচাই বাছাই শুরু করে, মানে তাহলেই কিন্তু এই কাদা ছোড়াছুড়িগুলো আগামীতে হবে না। তার কারণ ধরুন, মানে আমাদের প্রেস ক্লাবের যিনি সভাপতি ছিলেন, তিনি কিন্তু একাধারে সংসদ সদস্যও বটে, মানে মহিলা কোটাই সংসদ সদস্য। ঠিক এই জায়গাটাতে আপনি কি মনে করেন যে প্রেস ক্লাবের নাই বা নাই, এই ধরনের সাংবাদিকদের নিয়ে মানে যে কাদা ছোড়াছুড়ি, এটা নিজেদের মধ্যে সহনশীলতার অভাব এবং প্রতিষ্ঠানগুলো মানে দলীয়করণেরই একটা প্রতিফলন, এর বাইরে কোনো কিছু আমি বলতে চাই না। জি, এবং আমি খুব সংক্ষেপে, আমরা একদম শেষ পর্যায়ে আছি, আপনার কাছে যেটা জানতে চাবো যে, এবং আমি যতটুকু জানি, আমি যদি ভুল না করে থাকি, আপনার নামে কি মামলাও হয়েছে মোল্লা আমজাদ? না, আমার নামে কোনো মামলা হয়নি। তার কারণ
মানে এটা অনেকের নামেই মামলা হয়েছে, কিন্তু আমার নামে এই ধরনের কোনো ইয়ে না। এবং তাহলে এই যে আমি বলতে চাচ্ছি যে সাংবাদিকদের নামে যারা নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে অপরাধ করেছেন, প্রমাণ আছে, তথ্যের ভিত্তিতে আইনগতভাবে যেটা হবে, কিন্তু শুধু সাংবাদিক না, আমরা দেখতে পাচ্ছি যে ঢালাওভাবে মামলা হচ্ছে। আমি জাস্ট 30 সেকেন্ড আপনাদের দুজনের কাছে একটু শুনতে চাবো যে হ্যাঁ অথবা না, অথবা এইভাবে যে এই যে ঢালাওভাবে মামলাগুলো হচ্ছে, এগুলোর আসলে ভবিষ্যৎ কি? আসলে কি প্রকৃত দোষীরা এর কারণে বেঁচে যাবেন কিনা? জি মোল্লা আমজাদ, আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ। মানে কেউই আইনের ঊর্ধ্বে না, যে যেই ধরনের অপরাধী করুক সেই অপরাধ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সেই বিষয় নিয়ে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। জি মাজিদুর রহমান জুয়েল, আমি খুব ছোট করে শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাবো, এই যে এখন যে মামলাগুলো হচ্ছে 100, 150, 50 জন, 60 জনের নামে মামলা হচ্ছে, এই মামলাগুলো আপনি কিভাবে দেখছেন এবং এগুলোর ভবিষ্যৎ কি? কারণ আমরা এই ধরনের বহু মামলা 111-এর সময়ও দেখেছি। জি জি মাজিদুর রহমান জুয়েল, শুনতে পাচ্ছেন? সরি, শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 বলুন বলুন। হ্যাঁ, এবারের ঘটনা কিন্তু একটু ডিফারেন্ট, আগের ঘটনাগুলোর সাথে তুলনা করলে হবে না। কারণ হলো যে এবার যেই প্রায় 1000-এর উপর ছাত্রকে এবং জনতাকে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডগুলোর সাথে পুলিশের একটা বিশেষ অনেক বড় টিম ছিল। জনাব মাজিদুর রহমান জুয়েল, জনাব মাজিদুর রহমান, আমি দুঃখিত জনাব মাজিদুর রহমান, আমাদের সময় আসলে একদম শেষ, আমরা অতিরিক্ত সময় আছি। আমরা আবারও যখন আপনাদের অতিথি হিসেবে পাবো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো আমি ক্ষমা প্রার্থনা করছি, আমাদের হাতে একদম সময় নেই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং আশা করি আবারও আপনাদের পাবো, আপনাদের আলোচনা শুনতে পারবেন আমাদের দর্শকরা। অনেক ধন্যবাদ জানিয়ে দর্শক, আজকের মতো আমাদের অনুষ্ঠান আলোচনায় বাংলাদেশ এখানেই শেষ করছি। আগামীকাল আবারও চোখ রাখুন TVN 24-এর পর্দায়। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।